ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার আমরা চলে এসেছি, আমি তুষার, আমি অর্ঘ, এন্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। তুষার আজকে আমায় আটকায়নি সাবস্ক্রাইব করার জন্য, কারণ কি আমরা খুব খুশি হয়ে গেছি অলরেডি আপনাদের ভালোবাসাতে। আর সত্যি কথা বলতে গেলে গরম গরম খবর আছে কিন্তু। আচ্ছা, ও কিছু শুরু করার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলি। আপনি যদি খেলাটা দেখতে চান, খেলাটা হচ্ছে চেন্নাইতে হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা। জিও সিনেমাতে দেখতে পারেন। আর টিভিতে যদি দেখতে চান তাহলে সনি 18 স্পোর্টস আর সিনেপ্লেক্স, কালার সিনেপ্লেক্স, এই দুটো চ্যানেলে খেলা দেখাচ্ছে। আর যদি ফোনে দেখতে চান তাহলে জিও সিনেমাতে খেলা দেখাচ্ছে। আর একটা ছোট্ট ব্রিফ দিয়ে দিয়েছি, সেটা হলো যে বাংলাদেশ টস জিতে ওভারকাস্ট কন্ডিশনের জন্য তারা বোলিং করে। দীর্ঘ 7 বছর বাদে কোনো ক্যাপ্টেন ইন্ডিয়া এসে বোলিং করার সিদ্ধান্ত না, এটা একটা নিজেই অবাক করার সিদ্ধান্ত ছিল। বলতে গেলে আমরা নাজমুলের খান থেকে ছোট ভাবতে পারি না, কারণ রিসেন্ট যে পাকিস্তানকে 2-0 সিরিজ হারিয়েছে, প্রথম কোনো বাংলাদেশ ক্যাপ্টেন পাকিস্তানকে সিরিজ হারিয়েছে, এটা একেবারে ভুলে গেলে চলবে না, এটা রিসেন্ট খবর। প্রথম ভাবে যেভাবে শুরু হয়েছিল বাংলাদেশের ক্যাপ্টেন, আমি বলবো প্রথম ভাবে যখন বাংলাদেশ শুরু করে, সত্যি কথা বলতে আমাদের রোহিত এন্ড বিরাট, এখন আমরা যাকে প্রিন্স বলে খ্যাত করছি, আমাদের প্রিন্সও মানে শুভমান গিল, আমাদের যে মেন তিন মাথা, মানে যে তিনজন সব থেকে বেশি বলতে পারেন পপুলারিটিতে রয়েছে এখন ইন্ডিয়ান ক্রিকেটে, সেই তিনজন 6-0-6 চলে যায়। রোহিত শর্মা 6, প্রিন্সও আমাদের 0 মানে ডাক করে, এবং বিরাট কোহলি 6 চলে যায়। হাসান মাহমুদ বল করে, এবার মারাত্মক একটা বোলার হয়েছে। এখন আমরা প্রত্যেকে ভেবেছিলাম তাসকিন খতরনাক হতে পারে, আগেকার দিনে মুস্তাফিজ খতরনাক ছিল বাংলাদেশের, বাট হাসান মাহমুদ মারাত্মক বল করেছে, তার বলকে খারাপ বলা যেতে পারে না। কিন্তু 3 উইকেট নেওয়ার পরে আমরা কোথাও না কোথাও ভেবে ফেলেছি এত ভালো বল করছে বাংলাদেশ সত্যি বদলে গেল, একটা ঝগড়া শান্তির পরে ওদের লিডার চেঞ্জ হয়ে গেছে তারপরে। কিন্তু না, নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশকে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তারপর আমাদের জয়সওয়াল, যে ব্যাস বলের ওপর ভারী পড়েছিল, জয়সওয়াল এবং ঋষভ পান্ত, যে অ্যাজ ইউজুয়াল সারা জীবন খারাপ খেলেও টেস্ট ক্রিকেট আসলে তার ফর্ম ফিরে আসে, তারা দুজন একটা ভালো পার্টনারশিপ করে। জয়সওয়াল 56 রান করে এবং ঋষভ পান্ত 39। এত সুন্দর একটা ভালো পার্টনারশিপের পরে ঋষভ পান্ত একটা উইকেট থ্রো করে দিয়ে যায়। পার্টনারশিপের পর ব্রেক হয়, কারণ কি যখন চলে আসে লাঞ্চ, আর লাঞ্চের আই থিঙ্ক ঋষভ পান্তকে একটা একটু দায়িত্ব নিতে হবে, কেন কি তার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে ভালো ক্রিকেট খেলার। তো সেই জন্য ঋষভ পান্তকে একটু দায়িত্ব নিতে হবে। ফার্স্ট ওভারে এসে ওইভাবে একটা শট মারার, অফ সাইড বাইরে বল ছিল, একটু ধরে নে ভাই, কি অসুবিধা আছে, তুই অনেক দূর যেতে পারবি। এন্ড আরেকটা যেটা হয়তো ঋষভ পান্ত টিকে থাকলে তো অনেক বেশি রান, আর একটা জিনিস যেটা, সেটা হলো যে রোহিত শর্মার বলটাই একমাত্র খুব ভালো বল ছিল উইকেট দেওয়ার জন্য, না হলে প্রিন্সও বলুন বা কিং বলুন বা ঋষভ পান্ত বলুন, তিনজনে উইকেট থ্রো করে দিয়ে গেছে। কিন্তু হাসান মাহমুদ এমন না যে বাজে বল করেছে, সে ভালো বল করেছে, সেগুলো তো উইকেট পায়নি, কিন্তু খারাপ বলগুলোতে সে একটা উইকেট থ্রো করা হয়েছে। বাট যাই হোক, একটা বোলারের জন্য বল করে দিত। বাট জয়সওয়াল মানে যে সারা জীবন আমার বলতে ইচ্ছা করে যে প্রিন্সও করে শুভমান গিল না নিচে, অন্তত জয়সওয়ালকে নাচলে অনেক বেশি কাজে দেবে, কারণ T20 এর ওভারঅল টেস্ট যদি রেকর্ড দেখা যায় জয়সওয়াল অনেক বেশি ভালো। আর এখন ওডিআইতে তাকে ডেবিউ করানো হয়নি, যেখানে প্রিন্সকে নিয়ে নাচানাচি করায় ওডিআই নি। যদি জয়সওয়ালকে ওডিআই খেলানো তাহলে জয়সওয়াল প্রপার 3 ফরম্যাট প্লেয়ার, ওকে 3টে ফরম্যাটই খেলানো উচিত। এবং ও দেখিয়ে দিল যে কেন ইংল্যান্ডের বিরুদ্ধে 712 রান করার পর এখানে নিজের ফর্মটাকে কন্টিনিউ করছে। তো এরপর জয়সওয়ালের পর আমাদের নেক্সট প্লেয়ার আমাদের আমাদের যাই হোক, আমাদের কেএল টিমে ফিরেছিল, আমরা খুশি ছিলাম যে কেএল ফিরেছে, ভালো খেলবে। বাট কেএলকে একটু নিচে নামা না, কিন্তু কেএল ভালো খেলেও আমরা জানি কেএল নিচে ভালো খেলতে পারে, কিন্তু সে মাত্র 16 রান করে ফিরে যায়। এবার যখন এখানে 16 রান করার পিছনে একটা ছোট্ট আমি কারণ বলে দিই, সেই কারণটা হলো যে বেশি ঢুকে যাচ্ছিল। যখন তুমি বেশি এক্সট্রিম ডিফেন্স করা শুরু করো না, তখন তোমার রান বেরানোটা বন্ধ হয়ে যায়। এক্সট্রিম ডিফেন্সটা একসময় কাজে লাগতো, যখন রাহুল দ্রাবিড়ের এরা ছিল, তখন একটা টাইমে হয়তো খুব ডিফেন্স কাজে লাগতো। বাট এখনকার মডার্ন ডে ক্রিকেটে না, টেস্ট ক্রিকেটটা তো দেখবেন প্রত্যেক টিমে, যে অস্ট্রেলিয়া ট্রাভিস হেড হোক, বাট আমাদের টিমে ঋষভ পান্ত হোক ইন্ডিয়ান টিমে, বা যদি আপনি ইংল্যান্ড দেখেন হ্যারি ব্রুক হোক, বেন স্টোক হোক, মানে প্রত্যেক টিমে না মিডল অর্ডারে একটা মার্কুরি ব্যাটসম্যান রেখে দেওয়া হচ্ছে। কিন্তু এখন মডার্ন ডে ক্রিকেটে একটু হলেও চেঞ্জ হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আরও একটা যেটা বড় কথা বলার, 144 রান 6 উইকেট পড়ে যায়। জয়সওয়াল 56 পর আউট হয়ে যায়, কেএল 16 পর আউট হয়ে যায়, 144 অলরেডি 6 উইকেট পড়ে যায়। ওভারঅল বলা যেতে পারে তখনও বাংলাদেশ না পুরো ম্যাচটাকে এরকম করে ধরে রেখেছে, বাংলাদেশ। কিন্তু তারপরে আউট অফ সিলেবাস দুটো কোশ্চেন আসে, রবিচন্দ্রন অশ্বিন, এরা দুজন মডার্ন ডে ক্রিকেটের সাথে সেরা দুটো টেস্ট অলরাউন্ডার, যারা অল টাইম 1 নম্বর অলরাউন্ডার, রবিচন্দ্রন অশ্বিন 2 নম্বর অলরাউন্ডার, যারা অল টাইম 1 থেকে 3 এর মধ্যে টেস্ট অলরাউন্ডারের মধ্যে ঘুরতে ফিরতে থাকে, কিন্তু থাকে দুজনেই। তারা মোটামুটি কেউ বোলিং ভালো করে, কেউ ব্যাটিং ভালো করে। ওভারঅল আজকে যেভাবে দুজন মিলে ব্যাটিং স্টার্ট করে না, মানে মনে হচ্ছিল যে ভাই এরা তো সারা জীবন মানে ব্যাটিংই করেছে। রবিচন্দ্রন অশ্বিন 112 বলে 102, মানে প্রায় ওডিআই ক্রিকেট খেলেছে। নিজের ক্যারিয়ারে 6 নম্বর সেঞ্চুরি মেরেছে। রবীন্দ্র জাদেজা 107 হোম গ্রাউন্ডে মেরেছে, কিন্তু হোম গ্রাউন্ডে
রবীন্দ্র জাদেজা 117 বলে 88 রান করেছে, ও 112 বলে 102 রান করেছে, মানে মারাত্মক একটা পার্টনারশিপ। 195 রানে পার্টনারশিপ করেছে, মানে আমাদের 7 নম্বর এবং 8 নম্বর ব্যাটসম্যান মিলে মাত্র 195 রান, মাত্র 227 বল। হ্যাঁ, মাত্র 227 বলে 195 রানের পার্টনারশিপ, তো 7 নম্বর এবং 8 নম্বর ব্যাটসম্যান মিলে। কিন্তু টেস্ট মানে খেলা মাথায় রাখবেন, সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে শব্দ নেই, দুজনের জন্য। এখানে একটা জিনিস আর বোঝা গেল যে বাংলাদেশ যদি 10 ওভার যে লেট করেছে, ওই 10 ওভার যদি লেট না করতো, আমরা রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিটাও আজকে দেখতে পেতাম, এবং আমাদের পার্টনারশিপটা 200 রানের পার্টনারশিপ আজকে হয়ে যেত, 100 বার হয়ে যেত। আই থিঙ্ক কালকেও হয়ে যাবেন, কালকে ঠাকুরের কৃপায় জাদেজা সেঞ্চুরি মারুক, সে আমরা কালকে ভিডিও নিয়ে আসবো। বাট এখানে একটা ছোট্ট ইনফরমেশন যেটা বলতে চাই, আমার আর ওর একই দৃষ্টি হবে, সেটা হলো যে ইন্ডিয়া ভালো টেস্ট টিম, গ্রেট টেস্ট টিম, হ্যাঁ, তো তার জন্য ইন্ডিয়া ভালো গ্রেট টেস্ট টিম না হলে পরপর ব্যাক টু ব্যাক দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোয়ালিফাই করে, সেইটা তো আছে। কিন্তু দেখবে একটা যেটা কথা আমি আর মিলে আলোচনা করছিলাম যে ফার্স্ট সেশন সেকেন্ড সেশনে হেরে যাওয়ার পরও লাস্ট সেশনে কিভাবে কামব্যাক করতে হয়, নিজের নার্ভটা শক্ত করে ধরে রেখে কামব্যাক করেছে। সেখানে বাংলাদেশ সব থেকে বড় ভুল করেছে, কারণ কি বাংলাদেশের কাছে কোনো প্ল্যান বি বা প্ল্যান সি ছিল না। বল যখন সিম করা বন্ধ হয়ে যাচ্ছিল, তো ওদের স্পিনাররা অত কোয়ালিটি দিতে পারছিল না যে স্পিন দিয়ে উইকেট বার করবে, যেটা আমাদের জাড্ডু আর আশমিন করে থাকে, কারণ কি ওরা স্পিনার তারপর ব্যাটার। বাট এখন ব্যাটারে তো মারাত্মক খেলে দিয়েছে। বাট সত্যি কথা বলতে আর একটা জিনিস, সবকিছু মানে ধামাচাপা পড়ে গেল হবে না। এই ম্যাচে আমাদের আকাশদীপকে ডেবিউ করানো, যেটা আমরা বলেছিলাম যে আকাশদীপ বা ইয়াসদাল ওকে ডেবিউ করানো, আকাশদীপকে ডেবিউ করানো হয়েছে, এবং আকাশদীপ তো খুব ভালো বলও করে, কারণ রিসেন্ট দিলীপ ট্রফিতে একটাই ম্যাচ খেলেছে, সেখানে ফার্স্ট সেশনে 4 উইকেট এবং সেকেন্ড সেশনে 5 উইকেট নিয়ে আসছে, আকাশদীপ 9 উইকেট অলরেডি নিয়ে আসছে। তো মোটামুটি আমরা দেখেছি যে মর্নিং ওয়ার্কের সাথে আকাশদীপের অনেক কথা হয়েছে, আকাশদীপ নেটে প্র্যাকটিস হয়েছে, সেসব ভিডিও খুব ভাইরাল হয়েছে। তো মোটামুটি আকাশদীপের উপর ভরসা রাখতে পারি আমরা যে কত ভালো বল করবে না করবে। আর কালকে আই থিঙ্ক দুটো উইক, আই থিঙ্ক পুরোটাই শেষ হবে। আই থিঙ্ক হাফ বেলা অব্দি যদি খেলা হয়, লাঞ্চের পর অব্দি যদি আমরা খেলতে পারি, তো মোটামুটি একটা যদি 400-র মতন কোটায় আমরা যেতে পারি, তাহলে খুব ভালো হবে। দেখা যাক, কালকের কথা কালকে দেখা যাবে। বাট আই থিঙ্ক আমরা দুজনই আছি খুব স্যাটিসফাই ইন্ডিয়ার খেলা দেখে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিন, কমেন্ট বক্সে জানান আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কি ডিমান্ড, আমরা সেই অনুযায়ী সেই ডিমান্ডগুলো ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের মতে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কি হতে পারে, জাদ্দু না আশফিন, সেটা কমেন্ট বক্সে জানাবেন, একটা কমেন্ট বক্সে জানাবেন। এন্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড আরো বেশি বেশি করে ভালোবাসা দিন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিও, কালকে দেখা হবে।